বর্ষা মৌসুমে তাজা তাজা ইলিশ মাছ, নদীর মাছ এবং চিংড়ি মাছ হলে তো আর কোনো কথাই নেই। সেই সাথে যদি হয় চিংড়ি মাছের বোনা, তাহলে তো সোনায় সোহাগা। আমি আজকে করে ফেললাম চিংড়ি মাছের বোনা। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড এতগুলো চিংড়ি মাছ, ইলিশ মাছ এবং নদীর মাছগুলো নিয়ে আসছে। তোমাদের ভাইয়া মৎস্য ব্যবসায়ী হওয়ায় যে কোনো সময় যে কোনো মাছ বাসায় চলে আসে। এই বড় বড় ইলিশের সাইজগুলো দেখুন একবার কত মোটা ছিল। অন্য এক সময় ইলিশ মাছের রেসিপি করে দেখাবো। আজকে যেহেতু নদীর মাছগুলো নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে, তো আমি আজকে চিংড়ি মাছগুলো রান্না করব। আর নদীর মাছগুলো কেটে রাখবো, কেটে আমি ফ্রিজে রেখে দেব। আগে ইলিশ মাছগুলো প্যাকেটিং করে রেখে দেই। নদীর মাছগুলো একদম টাটকা টাটকা ছিল, একদম তরতাজা ছিল। মনে হয় নদী থেকে মেরেই একদম বাজারে বিক্রি করতে নিয়ে আসছে। সাথে একটা বোয়াল মাছও ছিল। আমি ইলিশ মাছগুলো কাটবো না, ইলিশ মাছগুলো আস্ত এইভাবে প্যাকেটিং করে রেখে দেব। ইলিশ মাছ কখনোই কেটে ফ্রিজে রাখতে হয় না, এতে টাটকা টেক্সচার ভাবটা থাকে না। তাই আমি একটা একটা করে আলাদা করে র্যাপিং করে ফ্রিজে রেখে দেব। যখন রান্না করব শুধু একটা করে বের করে রান্না করে খাবো। সবগুলো আমার প্যাকেটিং করা হয়ে গেল। আমি ইলিশ মাছগুলো প্যাকেট করে রেখে দেব। আর এই নদীর মাছগুলো এবং চিংড়ি মাছগুলো সব বেছে রান্না করে ফেলবো। চিংড়ি মাছের ভুনা খেতে এমন মনে হয় না কেউ অপছন্দ করবে। চিংড়ি মাছের ভুনা সবাই কম বেশি পছন্দ করে। চিংড়ির সাইজগুলো দেখুন একবার, বিশাল বড় বড় সাইজের চিংড়ি ছিল। চিংড়ি মাছগুলো বেছে আমি পেছনের রগটা ফেলে দেব। এই চাকু দিয়ে উপরে লম্বালম্বিভাবে কেটে টান দিলে এই ভেতরের ময়লাটা হাতে চলে আসে। এই তো আমার হাতে চলে আসলো। আমি এইভাবেই সব চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখে দেব। চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করে, সেটা যদি হয় বড় বড় চিংড়ি তাহলে তার কথাই নেই। চিংড়ি ফ্রাই খেতেও অনেক মজা হয়। এভাবে আমি সব ময়লাগুলো ফেলে দিয়ে আমি চিংড়িগুলো আলাদা করে রেখে দেব। এই তো আমার চিংড়ি মাছ প্রায় বাছা শেষ হয়ে গেছে। দেখুন ভিতর থেকে কত পরিমাণের ময়লা বের হচ্ছিল। অনেকেই বুঝেই না চিংড়ি মাছ কীভাবে বাছতে হয়। এভাবেই সবগুলো ভেসে দিয়েই আমি ফেলে দেব ময়লাগুলো। চিংড়ি মাছের মাথা খেতে ভালো লাগে না, যেহেতু চিংড়ি মাছের মাথায় ময়লা থাকে, তাই আমি চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিলাম। এই যে এটাই দেখুন কত পরিমাণের ময়লা, একদম মোটা ময়লা ছিল। আমি ফেলে দিলাম এটা বের করে। এই তো চিংড়ি বাছা আমার হয়ে গেছে। এখন আমি আলাদা করে রেখে ছোটো মাছগুলোও কেটে নেব। এই তো আমি চিংড়িগুলো এখানে ধুয়ে রেখেছি। এখন আমি ছোটো মাছগুলোও রাখবো। আমি ছোটো মাছগুলো কেটে নিয়েছি, একদম টাটকা ছিল, তাই আর ফ্রিজে রাখলাম না, ভাবলাম কেটেই রেখে দেই। আমি চিংড়ি মাছগুলো আলাদা তুলে রাখবো, আর এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আমি বড়গুলো আলাদা করছিলাম এবং ছোটোগুলো আলাদা করছিলাম, যাতে আমি দুইভাবে রান্না করতে পারি। সমান করে দুইটা করে ভাগ করে ফেলবো, যাতে আমি আরও এক বেলা রান্না করতে পারি। এখন আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। এগুলো রান্না করার সময় আমি একদিন রেসিপি দেখাবো নিশ্চয়ই। নদীর মাছ ছিল তো অনেক টাটকা ছিল। নদীর মাছ খেতে কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আমার প্যাকেট করা হয়ে গেছে। এখন আমি চিংড়ি ভুনা করার জন্য প্রসেসে চলে গেলাম। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। যেহেতু চিংড়ি ভুনা হবে সেহেতু আমার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজেই এখানে লবণ দিয়ে দিলাম আমি। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে ঠিক সেই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব।
চিংড়ি মাছ রান্না হতে যেহেতু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আমি আর একটু ঝোল শুকিয়ে নিয়েছি। এখন আমি সার্ভ করে দেখাবো। দেখুন কত কালারটা সুন্দর হয়েছে, একদম চিংড়ি মাছ থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখেই যেন জিভে পানি চলে আসছে। তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবে।